হ্যালো মুভি লাভার, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ এক্সপ্লেন ভিডিও। আজকে আমরা কোরিয়ান অসাধারণ একটি কমেডি রোমান্টিক ড্রামা এক্সপ্লেন করতে চলেছি। ইউটিউব বা ফেসবুকের কল্যাণে হয়তো এই ড্রামা কিছু অংশ বা কিছু সিন অবশ্যই তোমরা দেখে থাকবে। तुम्हें क्या हुआ? मैं तब से देख रही हूँ कि तुम कुछ भी नहीं खा रहे हो। मुझे भूख नहीं लगी। कभी किसी के साथ सोए? আজকের এই ড্রামাটিতে দেখানো হয়েছে বদমেজাজি একটা মেয়ে শান্ত একটা ছেলের প্রেমে পড়ে যায়। এরপর সে সেই ছেলেটাকে নিজের করে পাওয়ার জন্য যেসব কাণ্ড শুরু করে তোমরা দেখলে অবশ্যই হাসতে বাধ্য হবে। আশা করছি এই কোরিয়ান কমেডি রোমান্টিক ড্রামা তোমাদের ভালো লাগবে। তো চলো, উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস স্টার্ট টুডেজ ভিডিও। গল্পের শুরুটা হয় একটা রূপকথার গল্পের মধ্য দিয়ে। সেখানে আমরা একটা বড় বাড়ি দেখতে পাই। সেখানে সুন্দর একটা মেয়ে বাস করত। সে সবসময় একাই থাকতো, তাই সে একদিন বাইরে গিয়ে ছেলে মেয়েদের সঙ্গে বন্ধুত্ব করতে চায়, কিন্তু কেউ তার সঙ্গে বন্ধুত্ব করে না, কেননা তারা মনে করত সেই মেয়েটার পিছনে সবসময় মৃত্যুর ছায়া থাকতো, যার ফলে কেউ তার সঙ্গে বন্ধুত্ব করে না। তখন সে অনেক রেগে যায় এবং একটা নদীর পাড়ে গিয়ে মাছ ধরতে থাকে এবং তাদেরকে মারতে থাকে। এভাবে সে তার রাগ দেখাতে থাকে। এভাবে মাছ ধরতে ধরতে এক পর্যায়ে তার বড়শিতে একটা ছেলে উঠে আসে। তখন সেই ছেলেটাকে বাঁচিয়ে নেয়, আর এরপর থেকে সেই ছেলেটা সবসময় মেয়েটার পিছু পিছু যেতে থাকে, যার ফলে মেয়েটার পিছনে যে মৃত্যুর ছায়াটা ছিল সেটাও চলে যায়। এভাবেই কিছুদিন পার হয়। একদিন ছেলেটা সেই মেয়েটাকে প্রপোজ করার জন্য আসে। মেয়েটা বলে, তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না তো? ছেলেটা বলে, আমি সবসময় তোমার সঙ্গেই থাকবো। তখনই মেয়েটা একটা প্রজাপতি হাত দিয়ে দু টুকরো করে ফেলে। এটা দেখে ছেলেটি যখন নিচের দিকে তাকায় তখন সে দেখে সেখানে অনেকগুলো প্রজাপতি এভাবেই পড়েছিল। তখন সে অনেক ভয় পেয়ে যায় এবং সেখান থেকে পালিয়ে যায়। এবং এরপর দেখা যায় সেই মৃত্যুর ছায়া আবারও মেয়েটির কাছে আসে এবং বলে, তোমার কখনোই কোনো বন্ধু হবে না, তুমি সবসময় একাই থাকবে। এরপরই সেই মেয়েটার অন্য একটা রূপ দেখানো হয়, যাকে দেখে মানুষের মতো মনে হচ্ছিল। এরপর আমাদের মূল গল্প শুরু হয়। গল্পের শুরুতে আমাদের দুই ভাইকে দেখানো হয়। তার মধ্যে বড় ভাই হচ্ছে সাংতে এবং ছোট ভাইয়ের নাম কাংতে। এই হচ্ছে আমাদের গল্পের হিরো। তো গল্পের সুবিধার্থে আমরা একে কিম বলে ডাকবো। তো তাদের বাবা মা কেউ বেছে নেই। কিমের বড় ভাইয়ের মাথায় একটু সমস্যা আছে, মানে অনেক সময় আমরা আমাদের আশেপাশে এমন মানুষদের দেখতে পাই যারা দেখতে বড় হয়েছে কিন্তু তাদের ব্রেনটা ছোটদের মতোই আছে, মানে বাচ্চাদের মতো। ঠিক সেরকমই এখানে দেখানো হয়েছে। কিমের বড় ভাই বড় হয়েছে ঠিকই, কিন্তু তার মাথার ব্রেনটা ছোট্ট বাচ্চাদের মতো। সে সবসময় ছোট্ট বাচ্চাদের মতোই ব্যবহার করত। একদিন কিমকে তার ভাইয়ের স্কুলে দেখা যায়। সেখানে টিচার বলে সাং থেকে তারা আর স্কুলে রাখতে পারবে না, মানে তার ওই যে মাথায় একটা সমস্যা আছে, এই জন্য সেই স্কুলে উল্টাপাল্টা কাজ করত, যার ফলে টিচাররা বিরক্ত হয়ে এবার তাকে স্কুল থেকে বের করে দেয়। এরপর কিম তার ভাইয়ের কাছে যায়, কিন্তু সে তার ভাইয়ের ওপর রাগ করে না। সে তার ভাইকে বলে, আমরা অন্য একটা ভালো স্কুলে যাব, এই স্কুলটা ভালো না। এটা বলে সে তার ভাইকে নিয়ে সেখান থেকে চলে আসে, আর সে তার ভাইকে খুব ভালোবাসতো। এরপর আমরা গল্পের হিরোইন ইয়ংকে দেখতে পাই। সে ছোট্ট বাচ্চাদের জন্য গল্প লিখত, যেরকম গল্প আমরা গল্পের শুরুতে দেখেছিলাম। মানে একটা রাজকন্যা থাকে, তার সঙ্গে ভূত বা ডাইনি এরকম কিছু থাকবে, মানে ভয়ানক টাইপের কিছু গল্প, যেগুলো ছোট্ট বাচ্চারা পড়তে পছন্দ করত। আর সে অনেক ফেমাস একজন রাইটার ছিল। তো এখন যদি আমরা ইয়ং সম্পর্কে জানি, ইয়ং অনেক বদমেজাজি ছিল। তার যখন যা মন চাইতো সে তাই করত। সে কখনোই ভাবতো না তার সামনে কে রয়েছে এবং সে যা করছে তার ফলে কি হতে পারে। একদিন দেখা যায় ইয়ং একটা রেস্টুরেন্টে বসেছিল। তখন সেখানে একটা ছোট্ট মেয়ে আসে তার মার সঙ্গে। সে ইয়ংকে দেখে চিনতে পারে। তখন সে ইয়ং এর কাছ থেকে অটোগ্রাফ নিতে চায়। তখন ইয়ং তাকে অটোগ্রাফ দেয়। এরপর সেই বাচ্চাটার মা তাদের দুজনের একটা ছবি তোলার জন্য অনুরোধ করে। ইয়ং বাচ্চাটাকে তার কোলে তুলে নেয়। তখন সে বাচ্চাটা ইয়ংকে বলে, তোমাকে দেখতে অনেক সুন্দর, ঠিক তোমার গল্পের রাজকন্যাদের মতো। তখন ইয়ং বলে, কেন? আমার গল্পে তো রাজকন্যার থেকেও ভূত বা ডাইনি বেশি সুন্দর হয়, তোমার তাদেরকে পছন্দ হয় না? তারা কত সুন্দর হয়। এগুলো শুনে সেই মেয়েটা তো ভয় পেয়ে যায় এবং কান্না শুরু করে দেয়, যেটা দেখে সেই ছোট্ট বাচ্চার মা তাকে সেখান থেকে নিয়ে যায়। আর এখানে আমরা বুঝতে পারি ইয়ং কোন টাইপের মেয়ে। সে একটা ছোট্ট বাচ্চাকেও কাঁদিয়ে ছাড়ে। এরপর সেখানে ইয়ং এর ম্যানেজার আসে, আর এই ম্যানেজারের নাম হচ্ছে লি, যার কাজই হচ্ছে ইয়ং যে উল্টাপাল্টা কাজ করে বা যে অকামগুলো করে সেগুলো সে ধামাচাপা দেয়, যাতে করে তার কেরিয়ারে তার কোনো দাগ না থাকে। যাই হোক, এরপর লি ইয়ংকে বলে, আজ তোমাকে একটা হাসপাতালে যেতে হবে, সেখানে ছোট্ট বাচ্চাদের গল্প শোনাতে হবে। এদিকে আমরা কিমকে দেখতে পাই। সে একটা মানসিক হাসপাতালে হেলথ কেয়ারের কাজ করত, মানে নার্সরা যেরকম রোগীদের সেবা করে ঠিক সেরকমই। আর সে খুব ভালোভাবে সেই মানসিক রোগীদের সঙ্গে মিশতে পারত। এরপর আমরা ইয়ংকে দেখতে পাই। সে গাড়িতে করে হাসপাতালে আসছিল। তখন তার ম্যানেজারের কাছে অন্য একটা হাসপাতাল থেকে নামজুরি নামের একটা মেয়ে কল করে। সে বলে ইয়ং এর বাবার অবস্থা অনেক খারাপ, তার চিকিৎসা করার জন্য ইয়ংকে একটা পেপারে সই করতে হবে।
তখন ইয়ং বলে আমি যেতে পারবো না, আমার বাবা আমার কাছে অনেক আগে মারা গেছে। আর এখান থেকে আমরা বুঝতে পারি সে তার বাবাকে পছন্দ করতো না। তো কি কারণে পছন্দ করতো না সেটা আমরা পরেই জানতে পারবো। এরপর আমরা সাংতেকে দেখতে পাই, সে অনেক ভালো ড্রয়িং করতো আর সে ইয়ং এর অনেক বড় ফ্যান ছিল। আর এর কারণ তো আমরা জানি, সে বড় হলেও তার ব্রেন বাচ্চাদের মতো, এজন্য সে বাচ্চাদের বই পড়তো। আর অন্যান্য বাচ্চাদের মতো সেও ইয়ংকে পছন্দ করত। কিম তাকে কল করে এবং বলে আজকে আমাদের হসপিটালে তোমার প্রিয় ইয়ং আসবে, আমি তার কাছ থেকে তোমার জন্য অটোগ্রাফ নিয়ে নেব। এরপর আমরা ইয়ংকে দেখতে পাই, সে হাসপাতালে পৌঁছে গেছে। হাসপাতালের বাইরে দাঁড়িয়ে থেকে সে সিগারেট খাচ্ছিল। তখন সেখানে কিম আসে এবং বলে এখানে সিগারেট খাওয়া যাবে না, কিন্তু ইয়ং এর সেদিকে খেয়াল নেই, সে কিমের দিকেই তাকিয়ে থাকে। এরপর সে তার সিগারেটটা কিমের কপের মধ্যে ফেলে দেয় এবং অ্যাটিটিউড নিয়ে সেখান থেকে চলে যায়, মানে কিমকে সে পাত্তাই দেয় না। এরপর দেখা যায় ইয়ং বাচ্চাদেরকে গল্প শোনাচ্ছিল, কিন্তু এক মেন্টাল পেশেন্ট তার ঘর থেকে বেরিয়ে আসে এবং হট্টগোল শুরু করে দেয়, যার কারণে সেখানে একটা অস্থিতিকর পরিবেশ তৈরি হয়। আর এর জন্য ইয়ং এর গল্পের প্রোগ্রাম সেখানে শেষ করতে হয়। একটু পর সেই মেন্টাল পেশেন্ট তার ছোট্ট মেয়েকে খুঁজে পায়, সে তার মেয়েকে মারার চেষ্টা করে। তখন ইয়ং এটা দেখে ফেলে এবং সেই মেন্টাল পেশেন্টকে আটকাতে গেলে সেই মেন্টাল পেশেন্ট ইয়ংকে আক্রমণ করে এবং তাকে গলা টিপে মারার চেষ্টা করে। তখনই ইয়ং এর তার ছোটবেলার কথা মনে পড়ে। সেখানে দেখা যায় ইয়ং এর বাবাও ঠিক এভাবেই তাকে মারার চেষ্টা করত। ইয়ং এর অবস্থা সেখানে অনেক খারাপ হয়ে যায়, কিন্তু তখনই সেখানে কিম চলে আসে এবং ইয়ংকে বাঁচিয়ে নেয়। কিন্তু ইয়ং এর সেখানে তার বাবার কথা মনে পড়ে যায় এবং সে অনেকটা রেগে যায়, যার জন্য সে সেই মেন্টাল পেশেন্টকে মারার চেষ্টা করে। তখন কিম তাকে আটকাতে গিয়ে নিজের হাতে আঘাত পায়। এটা দেখে ইয়ং তার হাতটা কাপড় দিয়ে বেঁধে দেয় এবং বলে পৃথিবীতে এমন কিছু মানুষ থাকে যাদের মারা যাওয়াটাই ভালো, আর যারা সেই মানুষগুলোকে মারতে পারে তারাই হচ্ছে বুদ্ধিমান। তাহলে বলো আমি কোন ধরনের মানুষ? তখন কিম বলে তুমি একটা পাগল। এটা শুনে ইয়ং রেগে যাওয়ার বদলে হাসতে থাকে, মানে এই মেয়েটা কখন হাসে কখন রেগে যায় সে নিজেও জানে না, পুরো একটা মেন্টাল। এরপর দেখা যায় কিমকে তার বস কথা শোনাচ্ছিল, কেননা যে মেন্টাল পেশেন্ট বেরিয়ে এসে এত কিছু ঘটালো তার দায়িত্ব ছিল কিমের ওপর, যার ফলে পুরো দোষ কিমের ওপর পড়ে যায়, যার ফলে কিমের চাকরিটা চলে যায়। এদিকে লি ইয়ংকে বলতে থাকে তুমি আজকে যা করেছো এসব যদি মিডিয়াতে ছড়িয়ে যায় তাহলে তোমার কেরিয়ার শেষ হয়ে যাবে। এটা শুনে ইয়ং নর্মালি বলে ওর মুখে টাকা ছুঁড়ে মারো, তাহলে ও চুপ করে যাবে। আর এটা তো তুমি নতুন করছো না, এর আগে অনেকবার করেছো। রাতের বেলা কিম আর তার বন্ধু যিশু কথা বলছিল, সেখানে যিশু কিমের চাকরি যাওয়ার কথা শুনে চিন্তা করতে থাকে। তখন কিম বলে সমস্যা নেই, এমনিতেই আমার এই চাকরিটা ছাড়তে হতো, কেননা খুব তাড়াতাড়ি প্রজাপতিদের মৌসুম আসতে চলেছে, যার জন্য আমাদের অন্য শহরে যেতে হবে। আর এখানে আমরা জানতে পারি সাংতে প্রজাপতি দেখে ভয় পেত। কথা বলার এক পর্যায়ে কিমের মনে পড়ে যায় সে ইয়ং এর অটোগ্রাফ নিতে ভুলে গেছে, এজন্য তারা দুজন মিলে ইয়ং এর অটোগ্রাফ নকল করে। এরপর সে যখন সাংতেকে সেই অটোগ্রাফ দেখায় তখন সাংতে খুব সহজেই বুঝতে পারে এটা নকল। এরপর আমরা নামজুরিকে দেখতে পাই, সে ইয়ং এর কাছে এসেছিল তার কাছ থেকে সাইন নেওয়ার জন্য, যাতে করে তার বাবার চিকিৎসা করা যায়। সেখানে আমরা এটাও জানতে পারি তারা দুজন একসময় ভালো বন্ধু ছিল। এর পরের দিন কিম ইয়ং এর কাছে যায়, তখন ইয়ং মনে করে কিম হয়তো সেই দিনের ঘটনার কথা কাউকে না বলার জন্য টাকা নিতে এসেছিল, কিন্তু আমরা তো জানি কিম সেখানে এসেছিল অটোগ্রাফ নেওয়ার জন্য। ইয়ং তাকে টাকার কথা বললে কিম বলে সেখানে টাকা নেওয়ার জন্য সে আসেনি, সে তো তার সঙ্গে দেখা করার জন্য এসেছে। তার চোখ দেখলে কেন জানি কিমের তার প্রথম ভালোবাসার কথা মনে পড়ে যায়। তখন আমরা জানতে পারি গল্পের শুরুতে যে অ্যানিমেটেড স্টোরিটা আমরা দেখতে পেয়েছিলাম সেটা আসলে কিম এবং ইয়ং এর ছোটবেলার গল্প ছিল। যাই হোক, এরপরে সেখানে লি এবং ইয়ং এর সেক্রেটারি ম্যারি আসে। ম্যারি কিমকে বলে তুমি কি ইয়ং এর অটোগ্রাফ নিয়েছো? কথা শুনে ইয়ং কিমকে দেখিয়ে দেখিয়ে অটোগ্রাফ দেয়, মানে সে কিমকে জ্বালানোর চেষ্টা করে। তখন কিম অ্যাটিটিউড নিয়ে বলে আমি তোমার অটোগ্রাফ নিতে চাই না, এটা আমি অন্য কারোর জন্য নিচ্ছি। এটা বলে সে সেখান থেকে বেরিয়ে আসে এবং এরপর আমরা দেখতে পাই ব্যালকনি থেকে কিমকে ইয়ং দেখছিল এবং সে মনে মনে বলতে থাকে তোমাকে আমার ভালো লেগেছে, যে করেই হোক আমি তোমাকে আমার করে নেব। এরপর কিম গাড়িতে ওঠে, তখন সে ইয়ং এর অটোগ্রাফ দেখছিল। সে দেখতে পায় ইয়ং তাকে কোনো অটোগ্রাফ দেয়নি, বরং অটোগ্রাফের বদলে সে তাকে তার নতুন বইয়ের লঞ্চিং ইভেন্টে ইনভাইট করেছে, আর সেখানে সে চাইলে ইয়ং এর সঙ্গে ছবি তুলতেও পারবে। যেটা জানতে পেরে সাংতে অনেক খুশি হয়ে যায়, কারণ তার অনেক দিনের স্বপ্ন ছিল সে ইয়ং এর সঙ্গে ছবি তুলবে। কিন্তু কিমের এইসব কিছু ভালো লাগছিল না, সে ইয়ং এর সঙ্গে আর দেখা করতে চাইছিল না। এজন্য সে তার বন্ধু যিশুকে কল করে এবং বলে আগামীকাল সাংতেকে নিয়ে ইয়ং এর ইভেন্টে যেতে, যাতে করে তাকে আর সেখানে যেতে না হয়। রাতের বেলা কিম এবং নামজুরি কথা বলছিল, আর এখানে আমরা জানতে পারি কিম এবং নামজুরি ছোটবেলার বন্ধু। সেখানে নামজুরি বলে আমি একটা হাসপাতালের কথা জানি যেখানে তুমি একটা কাজ পেতে পারো। তখন ইয়ং বলে সেটা কোথায়? নামজুরি বলে তোমার হোম টাউনে, যেখানে তুমি আগে থাকতে। তখন আমাদের কিমের ছোটবেলা দেখানো হয়, দেখা যায় কিমের মাকে কেউ একজন মেরে ফেলেছে। তখন পুলিশরা তাদের কাছ থেকে জানতে চাইলে সাংতে বলে তার মাকে কতগুলো প্রজাপতি মেরে ফেলেছে, আর এরপর থেকেই সাংতে প্রজাপতিদের ভয় পেত। সেখানে তাদের আর কোনো আত্মীয় ছিল না।
এজন্য পুলিশরা ঠিক করে কিমকে একটা অনাথ আশ্রমে এবং সাংতেকে একটা মেন্টাল অ্যাসাইলামে পাঠাবে। কিম এটা জানতে পেরে সাংতেকে নিয়ে সেই শহর থেকে পালিয়ে আসে, যাতে করে তারা দুজন একসঙ্গে থাকতে পারে। সে তার ভাইকে কোনোভাবে একা ছাড়তে চাইছিল না। আর এটাই ছিল তাদের অতীতের কাহিনী। সিন আবার বর্তমানে আসে। নামজুরি বলে সেখানে তুমি আমাদের বাড়িতেই থাকতে পারবে। এখানে আমরা জানতে পারি নামজুরি অনেক আগে থেকেই কিমকে পছন্দ করত, কিন্তু কখনোই তাকে বলতে পারেনি। পরের দিন কিম যিশুকে কল করে, কিন্তু সে রাতের বেলা অনেক ড্রিঙ্ক করেছিল, যার ফলে সে এখনো অজ্ঞান হওয়ার মতো ঘুমাচ্ছিল, যার জন্য বাধ্য হয়ে কিমকেই সাংতেকে নিয়ে সেই ইভেন্টে যেতে হয়। সেখানে যাওয়ার কিছুক্ষণ পর কিমের কাছে কেউ একজন কল করে, এজন্য সে বাইরে আসে কথা বলার জন্য। এদিকে সাংতে সেখানে একটা বাচ্চাকে দেখতে পায়, যে কিনা ডাইনোসরের মতো ড্রেস পরেছিল। সাংতে ডাইনোসর অনেক পছন্দ করত, এজন্য সে বাচ্চাটির কাছে গিয়ে তাকে ধরার চেষ্টা করে। বাচ্চাটি সাংতের এরকম আচরণ দেখে অনেক ভয় পেয়ে যায় এবং কান্না শুরু করে দেয়। তখন বাচ্চাটির বাবা সাংতেকে মারতে থাকে। সাংতে চিল্লিয়ে তার ভাইকে ডাকতে থাকে। কিম সঙ্গে সঙ্গে সাংতের কাছে এসে তাকে বাঁচিয়ে নেয়। তখন সেখানে ইয়ং চলে আসে এবং সেই বাচ্চাটির বাবাকে বলে সাংতের কাছে ক্ষমা চাইতে, কিন্তু বাচ্চাটির বাবা এতে রাজি হয় না, যার ফলে ইয়ং সবার সামনে বাচ্চাটির বাবার চুল ধরে টানতে থাকে, যেটা দেখে সেখানে থাকা সকলেই অবাক হয়ে যায়। এদিকে ততক্ষণে সাংতে একটা রুমে লুকিয়ে পড়েছে, কেননা সে এইসবে অনেক ভয় পেয়ে গিয়েছিল। কিম এবং ইয়ং তার জন্য বাইরে অপেক্ষা করছিল। সেখানে ইয়ং কিমকে পড়ানোর চেষ্টা করে, কিন্তু কিম এতে বিরক্ত হচ্ছিল। তখন সেখানে একটা লোক আসে, সে ইয়ং এর মাকে নিয়ে আজে বাজে কথা বলে এবং সেখান থেকে চলে যেতে থাকে। তখন ইয়ং তার পিছু নিতে চাইলে কিম তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু ইয়ংকে আর কারো কথা শুনবে সে লোকটাকে সিঁড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, কিন্তু তারপরও তার রাগ কমছিল না। তখন কিম তার কাছে আসে এবং পিছন থেকে তার হাত দুটো ক্রোসের মতো করতে বলে এবং বলে এটা বাটারফ্লাই ব্যায়াম, এখন তুমি জোরে জোরে নিঃশ্বাস নাও, তাহলে তোমার রাগ কমে যাবে। তখন ইয়ং বলে তুমি আমার পার্সোনাল কেয়ারটেকার হয়ে যাও, তাহলে আমার আর কখনোই রাগ হবে না। কিন্তু কিম ইয়ং এর কথায় রাজি হয় না। এদিকে দেখা যায় ইভেন্টে ইয়ং যা কিছু করেছিল মিডিয়াতে তা খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে যায়। সকলে ইয়ংকে নিয়ে আজে বাজে কথা বলতে থাকে। এজন্য লি অনেক চিন্তায় পড়ে যায়, কারণ তার কোম্পানির ইয়ং এর জন্যই চলছিল। লি তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু ইয়ং তার কোনো কথাই কানে দেয় না। এদিকে দেখা যায় কিম তার ভাইকে নিয়ে বাড়িতে যায়। সেখানে সে সাংতেকে বুঝিয়ে তাদের অন্য শহরে যাওয়ার বিষয়ে রাজি করে ফেলে, আর একথা সে রামজুরিকেও জানিয়ে দেয়। এদিকে দেখা যায় একথা আবার ইয়ংও জানতে পারে, এজন্য সে নিজেও সেই শহরে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। এরপর আমরা দেখতে পাই কিম তার নতুন হাসপাতালে কাজ করছিল। কাজ করার এক পর্যায়ে সে তার সামনে ইয়ংকে দেখতে পায়। ইয়ংকে হঠাৎ করে এভাবে তার সামনে দেখে সে তো চমকে যায় এবং সে ইয়ংকে বলে তুমি এখানে কিভাবে এলে এবং তুমি এখানে কেন এসেছো। তখন ইয়ং বলে তোমার কথা মনে পড়ছিল তাই চলে এলাম। এটা শুনে কিম বলে তুমি আসলে আমার কাছ থেকে চাওটা কি। তখন ইয়ং বলে আমি তোমাকে চাই। এ কথা শুনে কিম তো চমকে যায়, সে কি বলবে নিজেও বুঝতে পারে না। তখন সেখানে সেই হাসপাতালের হেড নার্স আসে, যার নাম ছিল মিস পার্ক। সে এসে বলে তোমাকে হাসপাতালের ডিরেক্টর দেখা করতে বলেছে। এরপর দেখা যায় ইয়ং এবং কিম ডিরেক্টরের সঙ্গে কথা বলছিল। সেখানে ডিরেক্টর বলে ইয়ং এর বাবার অবস্থা খুবই খারাপ, তাড়াতাড়ি তার চিকিৎসা শুরু করতে হবে। আর তখন আমরা বুঝতে পারি ইয়ং এর বাবাও এই হাসপাতালেই ভর্তি আছে, আর এর কারণ হচ্ছে ইয়ং এর হোম টাউনও এটাই ছিল। তখন ইয়ং কিমের কাছাকাছি থাকতে চাইছিল, এজন্য সে ডিরেক্টরকে বলে আমি কি এই হাসপাতালে বাচ্চাদেরকে গল্প শোনাতে পারি। ডিরেক্টর বলে হ্যাঁ তুমি অবশ্যই পারবে, কিন্তু এর বদলে তোমাকে প্রতিদিন তোমার বাবার সঙ্গে 30 মিনিট সময় কাটাতে হবে। ইয়ং এই কথা শুনে রাজি হতে চায় না, কিন্তু সে কিমের কাছাকাছি থাকার জন্য রাজি হয়ে যায়। এরপর দেখা যায় কিম তার কাপড় চেঞ্জ করছিল। সেখানে ইয়ং আসে এবং কিমের সঙ্গে দুষ্টুমি করতে শুরু করে। এজন্য কিম বিরক্ত হয়ে তাকে ঘর থেকে বের করে দিচ্ছিল। তখনই সেখানে নামজুরি চলে আসে এবং তাদের দুজনকে এভাবে দেখে ফেলে। আর আমরা তো জানি নামজুরি কিমকে পছন্দ করত, এজন্য সে একটু কষ্ট পায়। এরপর দেখা যায় রাতের বেলা কিম এবং সাংতে নামজুরির পরিবারের সঙ্গেই খাবার খাচ্ছিল, কেননা আমরা জানি কিম নামজুরিদের বাড়িতেই ভাড়ায় থাকতে শুরু করেছে। এদিকে আমরা ইয়ংকে দেখতে পাই, সে তাদের পুরনো বাড়িতে আসে। অনেকদিন এই বাড়িতে কেউ না থাকায় পুরো বাড়িটা একটা ভূত মহলের মতো হয়ে গেছে। যাই হোক, ইয়ং এসব পাত্তা না দিয়ে সেখানে থাকতে শুরু করে এবং সে রাতের বেলা ঘুমিয়েছিল। তখন হঠাৎ করে সে তার মায়ের আত্মাকে তার সামনে দেখতে পায়। তখন সে অনেক ভয় পেয়ে যায়, এজন্য সে কিমের দেখানো উপায়ে নিজেকে রিল্যাক্স করার চেষ্টা করে। এভাবে সে রাতটা পার করে দেয়। সকালে লি তার কাছে কল করে এবং তাকে ফিরে আসতে বলে, কিন্তু ইয়ং তাকে মানা করে দেয়। এরপর আমরা যিশুকে দেখতে পাই, সে এই শহরে একটা রেস্টুরেন্ট খুলেছে। সে সেখান থেকে পিৎজা ডেলিভারিও করে থাকে, আর সেখানেই সাংতে পেন্টিং এর কাজ শুরু করে দিয়েছে। আর আমরা তো জানি সাংতে অনেক ভালো পেন্টিং করতে পারতো। এরপর আমরা ইয়ংকে দেখতে পাই, সে বাচ্চাদেরকে গল্প শোনায়। এরপর সে কিমের কাছে যায় এবং সে আবারও কিমকে পটানোর চেষ্টা করে, মানে তার ভালোবাসার কথা বলতে থাকে, কিন্তু কিম এইসবে বিরক্ত হচ্ছিল। আর এক পর্যায়ে গিয়ে ইয়ং এমন কিছু বলে যেটা কিম কখনোই ভাবতে পারেনি, আর সেটা তোমরা নিজেরাই দেখে নাও। सोना चाहते हो मेरे साथ?
একবার ভেবে দেখো তো, এতগুলো মানুষের মধ্যে তোমাকে যদি কেউ এইভাবেই বলে তাহলে তখন তুমি কি করবে? অবশ্যই কমেন্টে জানাতে পারো। যাই হোক, এরপর কিম সাংতেকে নিয়ে হাসপাতালের ডিরেক্টরের কাছে যায়, কেননা সে জানতে চাইছিল তার ভাইয়ের কোনো চিকিৎসা আছে কিনা। তখন ডিরেক্টর সাংতেকে একটা দেওয়ালের পেন্টিং করতে বলে। সাংতে তার পরিবর্তে ডিরেক্টরের কাছ থেকে অনেকগুলো টাকা চায়। এরপর আমরা তাদের দুই ভাইকে বাড়িতে দেখতে পাই, সেখানে সাংতে তার জমানো টাকাগুলো গুনছিল। তখন কিম বলে, তুমি এত টাকা দিয়ে কি করবে? তখন সাংতে একটা ফটো দেখে বলে, এই গাড়িটা আমি কিনতে চাই, আর এর জন্যই আমি টাকা জমানো শুরু করেছি। তখন কিম বলে, তুমি কেন এই গাড়িটা কিনতে চাও? তখন সাংতে বলে, এই গাড়িটার ভেতরটা পুরো বাড়ির মতো, এখানে আমরা চাইলে থাকতেও পারবো, তাহলে আমাদের আর কোথাও থাকতে হবে না, এটাই আমাদের বাড়ি হয়ে যাবে, আর এর মধ্যে প্রজাপতিরাও আসতে পারবে না, তাহলে আমাদের আর শহর পাল্টাতে হবে না। সাংতে নিজে এত কিছু ভাবছে, এটা শুনে কিম অনেকটা ইমোশনাল হয়ে পড়ে এবং তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয়। এর পরের দিন দেখা যায় গিদো নামের একটা ছেলে হাসপাতাল থেকে পালানোর চেষ্টা করে। ইয়ং এটা দেখে সেই ছেলেটাকে পালাতে সাহায্য করে, আর এ যেহেতু মেন্টাল হাসপাতালে ছিল তার মানে বোঝা যাচ্ছে এর মাথায় সমস্যা আছে। সে পালিয়ে তার বাবার কাছে যাচ্ছিল, কেননা তার বাবা একজন নেতা ছিল, সে একটা জায়গায় ভাষণ দিচ্ছিল। তো তারা দুজন যাচ্ছিল, তখনই দেখা যায় কিম তাদের পিছু করছে সেই ছেলেটাকে ধরার জন্য। কিছুক্ষণের মধ্যে গিদো তার বাবার ভাষণে পৌঁছে যায়, সেখানে সে মঞ্চে উঠে বলতে থাকে, আমি এই নেতার ছেলে, আমার অন্য ভাই বোনেরা ভালো জায়গায় পড়ালেখা করছে, কিন্তু আমাকে মেন্টাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছোটবেলা থেকেই আমি একটু বোকা টাইপের ছিলাম, এজন্য তারা সব সময় আমার উপর অত্যাচার করত, আমাকে অন্ধকার ঘরে আটকে রাখতো, তারা কখনোই আমার যত্ন করতো না, যার ফলে আস্তে আস্তে আমি মেন্টাল পেশেন্টে পরিণত হয়েছি। কিম গিদোর মুখে এসব কথা শুনে একটু ইমোশনাল হয় এবং তাকে আর কিচ্ছু বলে না, কারণ সে বুঝতে পেরেছিল গিদোর মনে অনেকটা কষ্ট লুকিয়ে আছে। তখন কিম তার ছোটবেলার কথা মনে পড়ে, সেখানে দেখা যায় একদিন সাংতেকে কতগুলো ছেলে মিলে মেরেছিল, কিন্তু কিম তার ভাইকে বাঁচাতে পারেনি, এজন্য তার মা তাকে বকা দিচ্ছিল। এরপর দেখা যায় বৃষ্টির দিনে তারা দুই ভাই তাদের মায়ের সঙ্গে কোথাও একটা থেকে আসছিল, তখন কিমের মা সাংতের দিকেই ছাতা ধরেছিল, যার ফলে কিম ভিজে যাচ্ছিল, কিন্তু তার মার কিমের দিকে কোনো খেয়াল ছিল না। এগুলো ভেবে কিমের মন খারাপ হয়ে যায়, সে ভাবে তার মা কখনোই তাকে ভালোবাসেনি। এরপর কিম ইয়ং এর সঙ্গে গাড়িতে করে ফিরছিল, তখন ইয়ং বলে, তোমার ভালোবাসার মানুষের দরকার, তাই আমিও একদিন তোমাকে এভাবেই কিডন্যাপ করে নিয়ে যাব। সেখানে কিম ইয়ংকে বলে, তোমার তো তোমার বাবার সঙ্গে সময় কাটানোর কথা ছিল, কিন্তু তুমি কখনোই তো তোমার বাবার কাছে যাও না। তখন ইয়ং বলে, আমার যা কাজ ছিল আমি সেটাই করছি, আর আমি কখনো আমার বাবার কাছে যেতেও চাই না। এটা বলে সে সেখানে বাবা মাকে নিয়ে আজে বাজে কথা বলছিল, যেগুলো শুনে কিম তাকে গাড়ি থামাতে বলে এবং সে গাড়ি থেকে নেমে সেখান থেকে রাগ করে চলে যেতে থাকে। তখন ইয়ং তাকে বলে, হঠাৎ করে তোমার কি হলো? তখন কিম বলে, কিছুক্ষণের জন্য হলেও তোমাকে আমার ভালো লেগেছিল, মনে হয়েছিল তুমি যতই বদমেজাজি হও না কেন তোমার মনটা অনেক ভালো, কিন্তু এখন আমি বুঝতে পারছি তুমি কখনোই ভালো হতে পারবে না। এটা বলে সে সেখান থেকে যেতে থাকে। তখন ইয়ং তাকে চিল্লিয়ে চিল্লিয়ে বলতে থাকে যে সে তাকে ভালোবাসে, কিন্তু কিম তার কোনো কথাই পাত্তা দেয় না, সে সেখান থেকে চলে যায়। এরপর আমরা হাসপাতালে দেখতে পাই ডিরেক্টর এবং সকল নার্সরা মিলে কথা বলছিল। সেখানে হেড নার্স বলে ইয়ংকে আর হাসপাতালে আসতে দেওয়া যাবে না, তার জন্য অনেক সমস্যা হচ্ছে। তখন ডিরেক্টর বলে তাকে আর কিছুদিন সময় দেওয়া উচিত, কারণ তার জন্যই গিদো আগের থেকে একটু ভালো হয়েছে। এদিকে আমরা সাংতেকে দেখতে পাই, সে দেওয়ালে পেন্টিং করছিল, তখন তার সঙ্গে ইয়ং এর দেখা হয়ে যায়। সে ইয়ংকে দেখে অনেক খুশি হয় এবং তার সঙ্গে ছবি তুলে নেয়। এরপর আমরা দেখতে পাই গিদোর বাবা হাসপাতালে আসে এবং ডিরেক্টরকে বলতে থাকে কিভাবে তার ছেলে হাসপাতাল থেকে বের হলো। তখন সব দোষ গিয়ে পড়ে আবারও কিমের ওপর, মানে সবসময় বেচারা কিমই ফেসে যায়। এ কথা শুনে গিদোর বাবা অনেক রেগে যায় এবং সে কিমকে একটা চর মারে। গরম গরম চর খাওয়ার পর কিম বাইরে আসে, সেখানে ইয়ং এবং সাংতে কথা বলছিল। ইয়ং দেখে কিমের গালে আঙ্গুলের ছাপ বসে আছে, তখন সে বুঝতে পারে কেউ কিমকে চর মেরেছে, এজন্য সে বলতে থাকে, কে তোমাকে মেরেছে, বলো কে তোমাকে মেরেছে। এ কথা শুনে কিম বলে, তুমি শুনে কি করবে, তোমার তো মন বলে কোনো কিছু নেই, তুমি তো কাউকে ভালোই বাসতে পারো না, তুমি শুধু নিজের কথা ভাবো, তুমি কখনোই আমাকে বুঝতে পারবে না। এটা বলে সে সেখান থেকে চলে যায়। ইয়ং বুঝতে পারে কিম তার উপর অনেক রেগে গেছে, এজন্য সে কিমকে ইমপ্রেস করার জন্য এই প্রথমবারের মতো তার বাবার কাছে যায় এবং তার সঙ্গে সময় কাটানোর কথা ভাবে। কিন্তু বুঝতে হবে মেয়ে যেখানে এরকম, তাহলে তার বাবা কিরকম হবে। বুড়ো দুদিন পর মরতে চলেছে, কিন্তু তার রাগ এখনো কমেনি। ইয়ংকে দেখার সঙ্গে সঙ্গে সে তার গলা চেপে ধরে মারার চেষ্টা করে। এটা দেখে সেখানে থাকা সকলে মিলে ইয়ংকে বাঁচিয়ে নেয়, কিন্তু ইয়ং এসবে অনেক মন খারাপ করে। সে সেখান থেকে মন খারাপ করে হেঁটে হেঁটে বাড়ি ফিরছিল। এদিকে আমরা কিম এবং যিশুকে দেখতে পাই, তারা দুজন গল্প করছিল। সেখানে
সেখানে যিশু বলে আজকে আমি তোদের হাসপাতালে গিয়েছিলাম পিৎজা ডেলিভারি করতে। সেখানে জানতে পারলাম ইয়ং তার বাবার সঙ্গে সময় কাটাতে গিয়েছিল, কিন্তু তার বাবা তাকে মারার চেষ্টা করেছিল। এই কথা শোনার সঙ্গে সঙ্গে কিম ইয়ং এর কাছে যেতে থাকে, কেননা সে বুঝতে পেরেছিল সেই তো ইয়ংকে তার বাবার কাছে যেতে পেরেছিল, আর তার কথা শুনেই ইয়ং তার বাবার কাছে গিয়েছিল। এজন্য সে ইয়ং এর কাছে যেতে থাকে। আর এখানে আমরা কিমের ইয়ং এর প্রতি একটা অদ্ভুত টান অনুভব করতে পারি, যেটা দেখে আমরা বুঝতে পারি কিমও আস্তে আস্তে ইয়ংকে পছন্দ করতে শুরু করেছে। কিম ইয়ং এর বাড়িতে যাচ্ছিল, কিন্তু সে রাস্তার মাঝখানে ইয়ংকে দেখতে পায়। ইয়ং কিমকে দেখে তাকে জড়িয়ে ধরে। তখন কিম বলে, তুমি কি পাগল? এই বৃষ্টির মধ্যে তুমি হেঁটে হেঁটে কেন যাচ্ছ? এখন যদি তোমার কিছু হয়ে যেত তখন? এটা শুনে ইয়ং অনেক খুশি হয়ে যায়, কেননা সে বুঝতে পারে কিম তার জন্য চিন্তা করছিল। তো যাই হোক, অনেক বৃষ্টি হওয়ার জন্য কিম ইয়ংকে তার বাড়িতে নিয়ে আসে এবং সেখানে তারা খাবার খায়। বৃষ্টি শেষ হলে কিম ইয়ংকে তার বাড়িতে যেতে বলে, কিন্তু ইয়ং কি আর সহজে যাওয়ার মেয়ে? সে তো এরকমই একটা কোনো সুযোগ খুঁজছিল। সে আর কোনোভাবেই কিমের বাড়ি থেকে যেতে চায় না। সারা রাত সে কিমকে জ্বালাতে থাকে। এভাবেই সকাল হয়ে যায় এবং সারা রাত কিমকে জ্বালিয়ে ইয়ং সকালে ব্যালকানিতে দাঁড়িয়েছিল। আর কিম যেহেতু নামজুরিদের বাড়িতে থাকতো, তাই নামজুরি নিজেও সকালে ব্যালকানিতে আসে। সে সেখানে ইয়ংকে দেখে অবাক হয়ে যায় এবং বলে, তুমি এখানে কি করছো? তখন ইয়ং তাকে বলে, আমি এখানে এত সকালে দাঁড়িয়ে আছি, তার মানে বুঝতেই পারছো আমি সারা রাত কিমের সঙ্গেই ছিলাম। এটা শুনে তো নামজুরি জ্বলতে থাকে আর ইয়ং তাকে জ্বালানোর জন্য আরো বেশি বেশি বলতে থাকে। এইগুলো নিয়ে তাদের দুজনের মধ্যে একটা ঝগড়া শুরু হয়ে যায়। এক পর্যায়ে নামজুরি ইয়ংকে একটা চর মেরে বসে। এবার কি আর নামজুরির রক্ষা আছে? ইয়ংকে চর মেরেছে, এবার কি আর সে চুপ করে থাকবে? ইয়ং তার চুল ধরে টানতে শুরু করে দেয়। আর তাদের এইসব চিল্লাচিল্লি শুনে বাড়িতে থাকা সকলে বের হয়ে আসে। কিম এইসব দেখে তো অনেক রেগে যায়। সে ইয়ংকে নিয়ে বাইরে চলে আসে এবং বলে, তুমি বাড়িতে চলে যাও। তখন ইয়ং বলে, তুমি আমাকে কেন বলছো? নামজুরি তো ঝগড়াটা শুরু করেছে। কিন্তু কিম তার কোনো কথাই শোনে না। সে তাকে সেখান থেকে চলে যেতে বলে। তখন ইয়ং একটু মন খারাপ করে, কেননা কিম তার পক্ষ না নিয়ে নামজুরির পক্ষ নিয়েছে। এরপর আমরা নামজুরিকে দেখতে পাই, সে তার রুমে কাজ করছিল এবং সে বুঝতে পারে এবার তার মনের কথা কিমকে বলতেই হবে, নয়তো সে আর কখনোই কিমকে নিজের করে পাবে না। যার জন্য এরপরেই সে কিমকে তার মনের কথা বলে যে সে তাকে পছন্দ করে। কিন্তু কিম বলে সে কখনোই তাকে এ নজরে দেখেনি, সে সবসময় তাকে ভালো বন্ধু মনে করত। আর এখানে নামজুরু কিমের বিষয়টা বুঝতে পারে। এদিকে ইয়ং তার বাড়িতে ছিল, তখন লি তার কাছে আসে এবং বলে, তুমি ফিরে এসো এবং আবার গল্প লেখা শুরু করো, নয়তো আমার কোম্পানি পথে বসে যাচ্ছে। কিন্তু ইয়ং তার কোনো কথাই শোনে না, সে এক কথায় নিষেধ করে দেয়। এরপর ইয়ং সাংতের কাছে যায় এবং বলে, তুমি আমার বইয়ের ডিজাইন করে দিবে, তাহলে আমি তোমাকে অনেক টাকা দেবো। আর আমরা তো জানি সাংতে গাড়ি কেনার জন্য অনেক টাকা দরকার ছিল, এই জন্য সে ইয়ং এর কথা রাজি হয়ে যায়। এরপর ইয়ং সাংতেকে তার বাড়িতে নিয়ে যায়, আর সে সাংতেকে এজন্যই তার নিজের কাছে এনেছে যাতে করে বাধ্য হয়ে কিমও তার কাছে চলে আসে। কিম তার ভাইকে হাসপাতালে দেখতে না পেয়ে ইয়ংকে কল করে এবং বলে, তুমি আমার ভাইকে কোথায় নিয়ে গেছো? তখন ইয়ং বলে, আমি আমার বাড়িতে নিয়ে এসেছি, তুমি আমার বাড়িতে চলে এসো। আর তুমি তো আমার বাড়ির ঠিকানা জানোই, নাকি তোমাকে বলতে হবে? তখন কিম বলে, না আমি তোমার বাড়ির ঠিকানা জানি, কেননা আমি আগেই বুঝতে পেরেছিলাম তুমি সেই মেয়ে যে ছোটবেলায় আমার জীবন বাঁচিয়েছিল। আমি তোমাদের বাড়িতে এর আগেও গিয়েছিলাম। তো এরপর কিম ইয়ং এর বাড়িতে চলে আসে। সেখানে ইয়ং আর কিম কথা বলছিল। সেখানে কিম বলে, তুমি আমার জীবন বাঁচিয়েছিলে, কিন্তু আমি ভয় পেয়ে তোমাকে ছেড়ে চলে গিয়েছিলাম। এজন্যই আমি চাইছিলাম না তুমি যেন আমাকে চিনতে পারো। আর তাছাড়া আমার জীবনে শুধু আমার ভাইয়ের জন্য জায়গা রয়েছে, এখানে আমি আর কাউকে আসতে দিতে পারবো না। তখন ইয়ং বলে, আমি তোমাকে ভালোবাসি, তুমিও আমাকে ভালোবাসো এবং একদিন তুমি আমাকে তোমার জীবনে অবশ্যই জায়গা দেবে। কিন্তু কিম ইয়ং এর কোনো কথা শোনে না, সে সেখান থেকে চলে আসছিল। তখন ইয়ং কিমকে আটকাতে গিয়ে পড়ে যাচ্ছিল, কিম তাকে ধরে ফেলে। এখানে তাদের দুজনের মধ্যে সুন্দর একটা মুহূর্ত তৈরি হয়। যাই হোক, এরপর সে সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু সাংতে বলে, আমি ইয়ং এর সঙ্গে একটা চুক্তি করেছি, আমি ওর বাড়িতে থেকেই ওর জন্য বইয়ের ডিজাইন করব, আর এর বদলে ও আমাকে অনেক টাকা দেবে। তখন কিম তাকে বোঝাতে থাকে, এটা আমাদের বাড়ি নয়, আমরা এখানে থাকতে পারবো না। কিন্তু সাংতে তো কোনো কথাই শুনতে চায় না, এজন্য তাদের দুজনের মধ্যে ঝগড়া লেগে যায়। তখন ইয়ং তাদের দুজনকে আটকায়, কিন্তু কিম সেখান থেকে মন খারাপ করে চলে আসে এবং সে রাস্তায় মন খারাপ করে হাঁটছিল। তখন তার আবারও অতীতের কথা মনে পড়ে যায়, সাংতের খেয়াল রাখতে বলতো, কিন্তু সে কখনোই কিমের কথা ভাবতো না। এজন্য একদিন কিম রাগ করে বলেই ফেলে, আমি চাই সাংতে যেন মারা যায়। এটা বলে সে বাড়ি থেকে বের হয়ে আসে। তখন সাংতেও তার পিছু পিছু যেতে থাকে। এক পর্যায়ে তারা একটা বরফের উপরে যায়, সেখানে সাংতে একটা বরফের নিচে তলিয়ে যাচ্ছিল। তখন কিম তাকে সেখানে রেখেই চলে যেতে চায়, কিন্তু সে আবারও ফিরে আসে এবং সাংতেকে বাঁচাতে গিয়ে সে নিজেই বরফের নিচে পড়ে যেতে থাকে। তখন সে সাংতেকে তাকে বাঁচাতে বলে, কিন্তু বোকা সাংতে সেটা বুঝতে না পেরে সেখান থেকে চলে যায়। আর এই সব কাণ্ড দূর থেকে ইয়ং দেখছিল এবং সে এসে কিমকে সাহায্য করেছিল, যার জন্য কিম সেই যাত্রায় বেঁচে গিয়েছিল। আর এই সব কিছু কিম মন খারাপ করে ভাবছিল এবং তখনই সে সেখানে ইয়ং এবং সাংতের ডিল করা সেই কাগজটা দেখতে পায়। সেখানে ইয়ং লেগেছিল, আমি তোমাকে অনেকগুলো টাকা দেব, তার বদলে তুমি আমার বাড়িতে থেকেই আমার জন্য বইয়ের ডিজাইন করবে। আর এর পরিবর্তে সাংতে লেগেছিল, তোমাকে আমার টাকা দিতে হবে না, তুমি আমাকে একটা গাড়ি
গাড়ি কিনে দিও, মানে ওই যে একটা ফটো দেখিয়েছে গাড়ির কথা বলেছিল, সেই গাড়িটার কথা বলছিল আর কি। আর সেখানে এটাও বলেছিল এই গাড়িটা আমি এই জন্যই নিতে চাই কেননা কিম বাড়ি পাল্টাতে পছন্দ করতো না, আর আমার জন্যই প্রতি বছর তাকে জায়গা পাল্টাতে হতো, আর এজন্য আমি চাই আমরা দুজনে যেন সেই গাড়িটাতে থাকতে পারি, তাহলে কিমকেও আর বাড়ি পাল্টাতে হবে না। আর এইগুলো দেখে কিমও বুঝতে পারে সাংতে আসলে তার জন্যই সেই গাড়িটা কেনার কথা ভাবছিল, যেটা বুঝতে পেরে ইয়ং সেখানে কাঁদতে শুরু করে দেয়। পরের দিন সে ঠিক করে সেই ইয়ং এর বাড়িতে গিয়েই থাকবে, কেননা এতে করে সাংতে যেটা পছন্দ করছিল সেটা সে করতে পারছিল, এতে সে আস্তে আস্তে ভালো হতেও পারতো। আর এটা ভেবে সে ইয়ং এর বাড়িতে চলে যায়। এরপর রাতের বেলা তারা দুই ভাই একসঙ্গেই শুয়েছিল, সেখানে সাংতে কিমের কাছে ক্ষমা চেয়ে নেয়। পরের দিন ইয়ং সকালে ঘুম থেকে উঠে দেখতে পায় কিম এবং সাংতে পুরো বাড়িটাকে পরিষ্কার করে ফেলেছে এবং তারা নিজেরা খাবারও তৈরি করে ফেলেছে। এসব দেখে ইয়ং অনেক খুশি হয়ে যায়। এরপর দেখা যায় সাংতে হাসপাতালে সেই দেওয়ালে পেন্টিং শেষ করছিল, সেখানে ডিরেক্টর আসে এবং তার মনে হয় পেন্টিং এ কোনো একটা জিনিস মিসিং রয়েছে, আর তার দুনিয়ার সবকিছু বাদ দিয়ে মনে হয় সেই পেন্টিং এ একটা প্রজাপতি মিসিং রয়েছে। সে সাংতেকে গিয়ে বলে এই পেন্টিং এ তোমাকে একটা প্রজাপতি অ্যাড করতে হবে, তাহলে এই পেন্টিংটা আরো ভালো দেখতে লাগবে। আর প্রজাপতির কথা শুনেই তো সাংতে ভয় করতে শুরু করে। আসলে ডিরেক্টর এখানে চাইছিল যেন সাংতে তার মন থেকে প্রজাপতির ভয়টা শেষ হয়ে যায়, আর এই জন্য সে জেনে বুঝে প্রজাপতি আঁকার কথা বলছিল। এদিকে আমরা কিমকে দেখতে পাই, সে একটা রোগীর রুমে যায়, আর এই মহিলাটির মেয়ে কিছুদিন আগেই মারা গেছে, কিন্তু তিনি মনে করতেন তার মেয়ে এখনো বেঁচে আছে, এবং তিনি যখন ইয়ংকে দেখতে পান তিনি মনে করেন এটাই তার মেয়ে, কিন্তু ইয়ং তাকে বলে আমি আপনার মেয়ে না, আপনার মেয়ে কিছুদিন আগেই মারা গেছে। আর এই কথা শুনে সেই মহিলার মনে পড়ে যায় তার মেয়ে সত্যি সত্যি মারা গেছে, যার ফলে তিনি কষ্টে সেখানে অজ্ঞান হয়ে যান। এদিকে ইয়ং এর তার মায়ের কথা মনে পড়ে যায়। রাতের বেলা সে স্বপ্নে দেখে তার মা আত্মা হয়ে তার কাছে এসেছে এবং তিনি ইয়ংকে বলে তুমি যাকেই পছন্দ করবে আমি তাকেই মেরে দেব, তুমি সবসময় একাই থাকবে। যেটা শুনে ইয়ং কাঁদতে শুরু করে দেয়। ইয়ং এর চিৎকার শুনে কিম সেখানে চলে আসে। তখন ইয়ং বলে তুমি এখান থেকে চলে যাও, নয়তো সে তোমাকেও মেরে ফেলবে। তখন কিম তাকে বলে আমার কিচ্ছু হবে না, এবং এটা বলে সে ইয়ংকে জড়িয়ে ধরে এবং তাকে সান্ত্বনা দিতে থাকে। এরপরের দিন আমরা ইয়ংকে দেখতে পাই, সে এখনো রাতের কথা ভুলতে পারছিল না। তখন তার অতীতের কথা মনে পড়ে, যেখানে দেখা যায় ইয়ং এর মা সবসময় ইয়ংকে তার নিজের কন্ট্রোলে রাখতে চাইতো। সে কখনোই ইয়ং এর কোনো কথাই পাত্তা দিত না, ইয়ং তার মনের মতো কিচ্ছু করতে পারতো না। আর সেখানে আমরা এটাও জানতে পারি ইয়ং এর মা কখনোই তার চুল কেটে দিত না, তিনি বলতেন এটাই তার একটা আর্ট, সে যেন কখনোই তার চুল না কাটে। এরপর সিন বর্তমানে আসে, ইয়ং তার চুল কাটার চেষ্টা করে কিন্তু সে পারে না, কারণ তার মায়ের ভয় এখনো তার মনে রয়ে গেছে। তখন সেখানে লি চলে আসে এবং সে বুঝতে পারে ইয়ং এখানে ভালো নেই। সে জোর করে সেখান থেকে ইয়ংকে নিয়ে যেতে চায়, কিন্তু ইয়ং সেখান থেকে যেতে চায় না। এ টেনে তাদের দুজনের মধ্যে টানাটানি শুরু হয়ে যায়। তখন সেখানে কিম আসে এবং বলে তুমি এভাবে জোর করে ইয়ংকে এখান থেকে নিয়ে যেতে পারো না। ইয়ং এর মন খারাপ থাকায় কিম তাকে নিয়ে একটা রেস্টুরেন্টে যায় খাবার খাওয়ার জন্য, আর সেখানে ইয়ং কিমকে জ্বালাতে শুরু করে। সে এমন এমন কথা বলে যেগুলো শুনে কিম বুঝতেই পারে না সে কি বলবে। এরপর রাতের বেলা তারা দুজন রাস্তা দিয়ে হাঁটছিল, তখন কিমের কাছে নামজুরি কল করে, কিন্তু কলটা ইয়ং ধরে। তখন নামজুরি বলে আজকে কিম কেন কাজে আসেনি। তখন ইয়ং তাকে জ্বালানোর জন্য বলে কিম আজকে তার সঙ্গে সময় কাটাচ্ছে, এজন্য সে আজকে কাজ থেকে ছুটি নিয়েছে। আর এই কথা বলেই সে কলটা কেটে দেয়। আর এই কথাগুলো শুনে নামজুরি তো রাগে ফুলতে থাকে। এদিকে ইয়ং কিমকে বলে আজকে কি আমরা ডেটে এসেছি, তুমি কি আমাকে পছন্দ করতে শুরু করেছো? তখন কিম তাকে বলে না এরকম কিছু না, আমরা এমনিতেই এখানে ঘুরতে এসেছি। এটা শুনে ইয়ং এর মনটা একটু খারাপ হয়ে যায়। এরপরের দিন কিম ডিরেক্টরের সঙ্গে দেখা করে এবং বলে আপনি কি ইয়ং এর মায়ের সম্পর্কে কিছু জানেন, কেননা সে প্রতি রাতে তার মাকে নিয়ে স্বপ্ন দেখে এবং অনেক ভয় পেতে থাকে। তখন ডিরেক্টর বলে ইয়ং এর মাও একজন হরর রাইটার ছিল, কিন্তু একদিন তিনি গায়েব হয়ে যান, সবাই মনে করে ইয়ং এর বাবাই তাকে মেরে ফেলেছে। এরপর কিম যখন বাড়ি ফিরে আসে তখন সে দেখতে পায় ইয়ং তার জন্য অপেক্ষা করতে করতে সিঁড়িতেই ঘুমিয়ে পড়েছে। তখন সে ইয়ংকে ডাক দেয় এবং ইয়ংকে একটা পুতুল গিফট করে। তখন ইয়ং বলে আমি কি ছোট বাচ্চা, এটা দিয়ে আমি কি করব। তখন ইয়ং বলে এটা আমি সাংতের জন্য বানিয়েছিলাম, এটা তুমি তোমার কাছে রাখো, তাহলে তুমি আর ভয় পাবে না তোমার মায়ের আত্মাকে দেখে। তখন ইয়ং সেই পুতুলটা নিয়ে নেয়। এরপর কিম তার ভাইয়ের কাছে যায় এবং সেখানে শুয়ে পড়ে। তখন সে তার ভাইকে বলে আগামীকাল তোমার ফেভারিট রেস্টুরেন্টে আমরা খেতে যাব, যেখানে তোমাকে মা প্রায় নিয়ে যেত। তখন সাংতে বলে সেই রেস্টুরেন্টে মা আমার জন্য নিয়ে যেত না, বরং তোমার জন্য নিয়ে যেত, কেননা সেই রেস্টুরেন্টের খাবার তোমার ভালো লাগতো, আমি তো সেখানে খাবার খেতেই পারতাম না। তখন কিম রিয়েলাইজ করতে পারে আসলে তার মা তার উপরও খেয়াল রাখতো, সে কখনোই শুধুমাত্র সাংতেকে নিয়ে ভাবতো না, সে সবসময় তাদের দুই ভাইকে সমানভাবেই দেখতো, কিন্তু
কিম সেটা বুঝতে পারেনি। আর এটা ভেবেই সে মন খারাপ করে। অনেকদিন পর আজ তার মাকে অনেক মিস করতে থাকে। এর পরের দিন ইয়ং যখন হাসপাতালে যায় তখন জানতে পারে তার ক্লাস কয়েকদিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে, কেননা তার জন্য সেই মহিলাটার অবস্থা একটু খারাপ হয়েছিল। তো সে যখন সেই মহিলার সঙ্গে দেখা করে সেই মহিলাটা বুঝতে পারে ইয়ং তার মেয়ে না এবং তিনি ইয়ং এর কাছে ক্ষমা চান। তখন ইয়ং বলে, আপনার জন্য আমার ক্লাস বন্ধ হয়ে গেছে, এখন এর জন্য আপনি কি করবেন? এ কথা বলে সে মহিলাটাকে বলে, আপনার যে শালটা রয়েছে সেটা আমাকে দিয়ে দিন। তখন সেই মহিলা অনেক ভেবেচিন্তে সেই শালটা ইয়ংকে দিয়ে দেয়। আসলে এই শালটা সেই মহিলাকে তার মেয়ে দিয়েছিল। তখন সেই মহিলা কিমকে বলে, এখন আমি পুরোপুরি মুক্ত, এখন আমি শান্তিতে বাঁচতে পারবো। এই বিষয়ে জানতে পেরে কিম অনেক খুশি হয় এবং ইয়াংকে এসে অনেক ধন্যবাদ দেয়, কারণ তার জন্যই সেই মহিলাটা নিজের ভুল বুঝতে পেরেছিল। এবং ইয়ং সেখানে নিজেও ঠিক করে নেয় সেও এবার মুক্ত হয়ে যাবে, সে আর তার মাকে ভয় পাবে না। এজন্য সে বাড়িতে গিয়ে তার চুলগুলো কেটে নেয়, কেননা তার মা কখনোই তার চুলগুলো কাটতে দিত না। এভাবেই সে তার মায়ের থেকে মুক্ত হতে চায়, কিন্তু সে ঠিকভাবে চুল কাটতে পারে না। তখন কিম তাকে সাহায্য করে। এরপর যখন তারা খাবার খেতে আসে তখন সাংতে যখন ইয়ংয়ের এরকম অবস্থা দেখে তখন সে বলে, তুমি কেন চুল কেটেছো? তোমাকে তো চুল কাটা ছাড়াই ভালো লাগতো। এই কথা শুনে ইয়ং অনেক রেগে যায়, কেননা কিম তাকে বলেছিল চুল কাটার পরেই ইয়ংকে ভালো লাগছিল। এরপর আমরা হাসপাতালে ইয়ংয়ের বাবাকে দেখতে পাই। সে ডিরেক্টরের কাছে এসেছিল এবং সে বলে, আমি আমার স্ত্রীর গলায় গান শুনতে পেয়েছি, সে হয়তো এখানে কোথাও রয়েছে। তখন ডিরেক্টর হাসপাতালের সিসিটিভি ক্যামেরা চেক করেন এবং সেখান থেকে তার সন্দেহ অরিন নামের একজন রোগীর ওপর যায়। যখন তাকে জিজ্ঞেস করে তখন সে বলে, না আমি এরকম কিছু করিনি। এদিকে সাংতে এবং ইয়ংয়ের মধ্যে ঝগড়া লেগে যায় সেই পুতুলটা নিয়ে, যেটা ইয়ংকে কিম দিয়েছিল। সেখানে তাদের দুজনের মধ্যে এমন ঝগড়া লাগে যেটা দেখলে তোমরা হাসতে বাধ্য হবে। সেখানে কিম চলে আসে এবং তাদের এরকম অবস্থা দেখে অবাক হয়ে যায়, তাদেরকে শান্ত হতে বলে। এর পরের দিন দেখা যায় হাসপাতালে একজন মহিলার কাছে তার স্বামী আসে এবং তাকে অকারণে মারতে থাকে। এটা দেখে ইয়ং তাকে সাহায্য করতে আসে, কিন্তু সেই ছেলেটা ইয়ংকেই মারার চেষ্টা করে। তখন সেখানে কিম চলে আসে এবং সেই ছেলেটাকে মেরে সেখান থেকে তাড়িয়ে দেয়। কিন্তু এই ঘটনায় ডিরেক্টর তার উপর অনেক রেগে যায়, সে ইয়ংকে 7 দিনের জন্য বরখাস্ত করে। কিন্তু এতে কিমের কোনো মন খারাপ হয় না। সে খুশি হয়ে ইয়ংকে বলে, চলো আমরা কোথাও ঘুরতে যাই, কেননা 7 দিনের জন্য আমাকে বরখাস্ত করেছে। অবশেষে তারা ঠিক করে 1 দিনের জন্য তারা কোথাও ঘুরতে যাবে এবং সাং থেকে তারা যিশুর কাছে রেগে যাবে, মানে কিমের বন্ধুর কাছে। আর সাং থেকে তারা জানায় না যে ঘুরতে যাবে, কেননা সে জানতে পারলে কখনোই তাদেরকে যেতে দেবে না। এরপর তারা ট্রিপে চলে যায়। সেখানে তারা অনেক সুন্দর সুন্দর মুহূর্ত কাটায়, যেখান থেকে বোঝাই যায় তারা দুজন এখন দুজনকে অনেকটা ভালোবাসে। এদিকে আমরা লিকে দেখতে পাই, সে নামজুরিদের বাসায় থাকতে শুরু করেছে, কেননা এখানে তার থাকার কোনো ব্যবস্থা ছিল না। সে তাদের বাসায় ভাড়াতে থাকতে শুরু করেছে এবং তাদের দুজনের মধ্যেও আলাদা একটা কেমিস্ট্রি শুরু হয়ে গেছে। মানে লি নামজুরিকে পড়ানোর চেষ্টা শুরু করে, মানে বোঝাই যাচ্ছে ভবিষ্যতে হয়তো তারা দুজন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হয়ে যাবে। এরপর আমরা কিমকে দেখতে পাই, তারা সেখানে ঘুরছিল, তখনই সেখানে তাদের হাসপাতালের একজন পেশেন্টকে দেখতে পায়। তখন সেখানে কিম গিয়ে বলে, তুমি এখানে কি করছো? তখন সেই পেশেন্ট বলে, আমি একটা মেয়েকে নিয়ে এখানে ঘুরতে এসেছি হাসপাতাল থেকে পালিয়ে। তখন কিম তাকে বোঝায় যে তাকে হাসপাতালে ফিরে যেতে হবে, তাহলেই সে ঠিক হতে পারবে। এরপর সেই পেশেন্ট যখন হাসপাতালে পৌঁছে যায় তখন সে পুরো হাসপাতালে ছড়িয়ে দেয় যে ইয়ং এবং কিম ঘুরতে গেছে এবং কিছুদিনের মধ্যেই তারা বিয়ে করে নেবে। আর এই কথা যখন সাংতে জানতে পারে তখন সে অনেক রেগে যায়, কেননা কিম তাকে না জানিয়ে ইয়ংয়ের সঙ্গে ঘুরতে গেছে এবং সে কিমকে বলে, তুমি ইয়াংকে চাও নাকি আমাকে চাও? তখন কিম বলে, আমি তোমাকেই বেশি ভালোবাসি। কিন্তু সাংতে কোনো কথা শুনে না, সে বলে, তুমি ছোটবেলায় চাইতে আমি যেন মারা যাই, তুমি আমাকে কখনোই ভালোবাসেনি। এটা বলে সে অনেক রাগ দেখিয়ে সেখান থেকে চলে যায়। আর এতে করে কিম অনেক কষ্ট পায়। আর এরপর থেকে তাদের দুজনের মধ্যে দূরত্ব শুরু হয়। হাসপাতালের হেড নার্স সাংতের খেয়াল রাখতে শুরু করে, তাদের দুজনের মধ্যে অনেক ভালো একটা সম্পর্ক হয়। এদিকে ইয়ং কিমকে বোঝায় তাদের 2 ভাইয়ের মধ্যে সম্পর্ক ঠিক করে নিতে। তখন কিম বলে, এটাই ভালো হবে যে আমরা দুজন আলাদা হয়ে যাই, তাহলে আর ঝামেলা হবে না। এটা বলে সে ইয়ংকে সেখানে রেখে একাই চলে আসে, আর এতে ইয়ং অনেক কষ্ট পায়। আর এরপর কিম তার ভাইকে নিয়ে আবারও তাদের পুরনো বাড়িতে ফিরে যায়। সেখানে সে তার ভাইয়ের কাছে ক্ষমা চায়। তখন সাংতেও তার ভাইকে ক্ষমা করে দেয়। আসলে সে এই সব কিছু রাগের মাথায় বলেছিল। সেখানে তাদের 2 ভাইয়ের মধ্যে সকল সম্পর্ক ঠিক হয়ে যায়। এরপর আমরা দেখতে পাই ডিরেক্টর কিমকে বলতে থাকে ওরিনি হয়তো ইয়ংয়ের মা। তাকে দেখে ডিরেক্টরের সন্দেহ হচ্ছে,
এদিকে দেখা যায় ইয়ং কিমকে মেসেজ করে, কারণ আজ ইয়ংয়ের জন্মদিন ছিল, কিন্তু কিম সেদিকে খেয়াল ছিল না। এরপর কিম জানতে পারে ওরিন নামের সেই মহিলাটি হাসপাতাল থেকে পালিয়ে গিয়েছে এবং বলে গেছে যে আজকে নাকি তার স্পেশাল দিন। তখন কিমের একটু সন্দেহ হয়, সে ইয়ংয়ের মেসেজ দেখে এবং জানতে পারে ইয়ংয়ের আজকে জন্মদিন। তখন সে তাড়াতাড়ি ইয়ংয়ের বাড়িতে যেতে থাকে, কেননা সে মনে করে সেই মহিলাটি হয়তো ইয়ংয়ের ক্ষতি করার জন্যই তার বাড়িতে গেছে। এবং দেখা যায় ওরিন নামে সেই মহিলা ইয়ংয়ের বাড়িতে যায় এবং এখানে আমরা জানতে পারি এটা আসলে ইয়ংয়ের মা না, সে ইয়ংয়ের মায়ের একজন ফ্যান। মানে ইয়ং যেরকম গল্প লিখতো তার অনেক ফ্যান, ঠিক সেই রকমই তার মাও তো গল্প লিখতো, তো সেই রকমই সেও তার ফ্যান ছিল। আর এর কিছুক্ষণ পরেই কিমও সেখানে চলে আসে এবং সে এসে বলে তোমার কিছু হয়নি তো, ওরিন কোথায়? তখন ইয়ং তাকে বলে ওরিন এখান থেকে চলে গেছে এবং সেখানে ইয়ং অনেক খুশি হয়, কেননা কিম তার জন্য এখানে এসেছিল। এরপরের দিন তারা দুজনে তাদের দুজনের সম্পর্ক ঠিক করে নেয়। এরপরের দিন কিম ইয়ংকে বলে তুমি সাংতের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করো, যেন সে মনে করে তুমি আমাকে তার কাছ থেকে দূরে সরে নিয়ে যাচ্ছ না, তাহলেই সে তোমাকে মেনে নেবে। আর এরপর কিমের কথা অনুযায়ী ইয়ং সাংতেকে মানানোর চেষ্টা করে, কিন্তু সাংতে কোনোভাবেই তার কোনো কথাই শোনে না। ইয়ং অনেক ভালোভাবেই তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু যখন সে কোনো কিছুই শোনে না তখন ইয়ং তার আসল রূপে চলে আসে। সে তাকে বকাবকি করতে থাকে এবং রাগ দেখাতে থাকে, যার ফলে সেখানে তাদের দুজনের সম্পর্ক ঠিক হয় না। এরপরে আমাদের নতুন কাপলকে দেখানো হয়, মানে লি এবং নামজুরি। তাদের দুজনের মধ্যে সম্পর্কটা আস্তে আস্তে শুরু হয়ে গেছে, তারা দুজনেই এখন একে অপরকে পছন্দ করতে শুরু করেছে। এরপর দেখা যায় ডিরেক্টর সাংতের কাছে আসে এবং বলে তুমি যতক্ষণ না প্রজাপতি সেই পেন্টিংয়ে না আঁকছো ততক্ষণ আমি তোমাকে 1 টাকাও দেবো না, তাহলে তুমি গাড়িও কিনতে পারবে না। এটা শুনে সাংতে সেখান থেকে রেগে চলে আসে এবং বলে আমি আর কখনোই পেন্টিং করব না। তখন কিম তাকে বোঝানোর চেষ্টা করে, এজন্য তাদের দুজনের মধ্যে ঝগড়া লেগে যায় এবং এবার কিমও তার ভাইয়ের সঙ্গে ঝগড়া শুরু করে দেয়। এরপর কিম ইয়ংয়ের সঙ্গে একটা রেস্টুরেন্টে আসে, সেখানে সে ইয়ংকে বলে আমার জীবনে 3টাই স্বপ্ন ছিল, তার মধ্যে 2টা স্বপ্ন অলরেডি হয়ে গেছে আর একটা স্বপ্ন বাকি রয়েছে। এটা শুনে ইয়ং বলে কোন স্বপ্নগুলো তোমার পূরণ হয়েছে? এটা শুনে কিম বলে আমি চাইতাম কোথাও যেন ঘুরতে যেতে পারি, যেটা আমি তোমার সঙ্গে করেছি, এবং আমি আমার ভাইয়ের সঙ্গে ঝগড়া করতে চেয়েছিলাম, সেটাও হয়ে গেছে। এখন শুধু একটাই বাকি রয়েছে, যেটা হচ্ছে আমার ভাই যেন বড় ভাইয়ের মতো দায়িত্ব পালন করতে পারে এবং সে যেন নিজের খেয়াল নিজেই রাখতে পারে। সেই দিন রাতের বেলা কিম ঘুমিয়েছিল, তখন সাংতে কিমকে দেখে বুঝতে পারে সে স্বপ্ন দেখছে এবং সে স্বপ্নে হাসতে থাকে। সেখানেই কিম আসলে ইয়ংকে নিয়ে স্বপ্ন দেখছিল। কিমের মুখে এরকম হাসি দেখে সাংতে অনেক খুশি হয়, সে কখনোই তার ভাইকে এমন হাসি খুশি দেখেনি। এই জন্য এর পরের দিন সে তার ভাইকে খাবার খাওয়াতে নিয়ে যায়, সেখানে একজন বড় ভাইয়ের মতো সে সব কিছু করছিল। সে কিমের অনেক খেয়াল রাখছিল, যেগুলো দেখে কিমও অনেক খুশি হয়। আসলে সাংতে চাইছিল তার ভাই যেন এরকমই খুশি থাকে। সেখানে আমরা ইয়ংকেও দেখতে পাই। এরপর তারা যখন ফিরছিল তখন ইয়ং বলে তারও কোনো বড় ভাই নেই, সে একজন অনাথ, সাংতে যেন তার বড় ভাই হয়ে যায়। কিন্তু সাংতে প্রথমে রাজি না হলেও পরে তাদের দুজনকে কাছে টেনে নেয় এবং বোঝা যায় এবার তারা 3 জন এক হয়েছে এবং তাদের ছোট্ট একটা পরিবার শুরু হতে চলেছে। এরপরের দিন কিম এবং ইয়ং একটা রেস্টুরেন্টে এসেছিল, সেখানে ইয়ং দেখতে পায় কতগুলো বাচ্চা সেখানে চেঁচামেচি করছিল। তখন ইয়ং কিমকে বলে এজন্যই আমি বাচ্চাদেরকে দেখতে পারি না, কিন্তু কিম বলে আমার তো বাচ্চাদেরকে ভালো লাগে, তারা কতটা নিষ্পাপ হয় এবং সহজ সরল হয়। এদিকে আমরা সাংতেকে দেখতে পাই, তখন ডিরেক্টর তাকে বলে তুমি প্রজাপতিদের থেকে যতটা দূরে পালাবে ততই তুমি প্রজাপতি ভয় পাবে, এজন্য তোমাকে প্রজাপতি আঁকতেই হবে। এইভাবে অনেক বোঝানোর পর অবশেষে সাংতের প্রজাপতির উপর ভয় কিছুটা কমে যায় এবং সে ঠিক করে প্রজাপতি আঁকবে। এরপর আমরা দেখতে পাই সাংতে কিম এবং ডিরেক্টরকে বলছিল সেদিন রাতে কি হয়েছিল, মানে যেদিন সাংতের মা মারা গিয়েছিল। সাংতে তাদেরকে বলতে থাকে সেই দিন রাতে সে এবং তার মা রাস্তা দিয়ে হাঁটছিল, তখন আমি একটা বিড়াল দেখে তার পিছু নিয়েছিলাম। এরপর যখন ফিরে আসি তখন দেখতে পাই কোনো এক মহিলা আমার মাকে ছুরি মারছিল এবং আমি তার জ্যাকেটে প্রজাপতি দেখতে পেয়েছিলাম। এই কথা শুনে কিমের মনে পড়ে যায় সে একদিন ইয়ংয়ের বাবার কাছে গিয়েছিল, তখন সে তার কাছে একটা ফটো দেখেছিল আর সেখানে ইয়ংয়ের মায়ের জ্যাকেটেও এইরকমই প্রজাপতি আঁকা ছিল। তখন সে বুঝতে পারে ইয়ংয়ের মাই হয়তো তাদের মাকে মেরে ফেলেছে। এটা বুঝতে পেরে কিম অনেক কষ্ট পায়, সে বুঝতে পারে না সে কি করবে। এদিকে সাংতে এবং ইয়ং ঠিক করে তারা একটা ফ্যামিলি ফটো তুলবে। কথা যখন তারা কিমকে বলে কিম এতে রাজি হতে চায় না, কেননা তার মন অনেক খারাপ ছিল। এরপর তারা দুজনই ছবি তুলতে যায়, তখন দেখা যায় কিছুক্ষণ পরে কিমও সেখানে চলে আসে এবং তারা 3 জনে মিলে একটা ফ্যামিলি ফটো তুলে নেয় এবং কিমও বুঝতে পেরেছিল এতে তাদের কোনো হাত নেই।
ইয়ংয়ের মা এই সব কিছু করেছে এটা তারা কেউ জানতো না, তাই এটা ভেবে তারা কেউ মন খারাপ করবে না এবং সে ঠিক করে ইয়ংকেও সেটা জানতে দেবে না। এদিকে দেখা যায় ইয়ংয়ের বাবার অবস্থা অনেক খারাপ, মানে সে টপকে যাবে আর কিছুক্ষণের মধ্যেই। তখন সে মিস পার্ক মানে সেই হেড নার্সকে নিজের শেষ সময়ে এসে সত্যি কথা বলে যে সে আসলে কি করেছে। তিনি বলেন একদিন ইয়ংয়ের মা বাড়ি ফিরে এসে হাসতে থাকে, তখন সে জানতে পারে যে সে কাউকে মেরে এসেছে। এ কথা জানতে পেরে তিনি অনেক রেগে যান, তাদের দুজনের মধ্যে ঝগড়া লেগে যায়। এক পর্যায়ে ইয়ংয়ের মা সিঁড়ি থেকে পড়ে যায় আর সেখানে মারা যায়। এজন্য তিনি তাকে একটা নদীতে ফেলে দিয়ে আসেন আর এই সব কিছু আবার ইয়ংয়ে দেখে ফেলেছিল। তখন কিম বলে এজন্য কি আপনি ইয়ংকে মারার চেষ্টা করেছিলেন যাতে আপনার সত্য সে কাউকে না বলে? তখন ইয়ংয়ের বাবা বলে না, আসলে আমি চাইতাম ইয়ং যেন তার মায়ের মতো না হতো, কিন্তু আমার মেয়ের তো কোনো দোষই ছিল না, আমি ভুল করেছি। এটা বলে তিনি কাঁদতে থাকেন এবং নিজের ভুল বুঝতে পারেন। সেই রাতেই তিনি মারা যান। এতে করে ইয়ংয়েরও একটু মন খারাপ হয়, কেননা যাই হোক না কেন সে তো তার বাবা ছিল। তখন কিম তাকে বোঝায়। এর পরের দিন দেখা যায় তারা তিনজনে মিলে হাসপাতালে আসে, কেননা আজকে সাংতে প্রজাপতি আঁকবে। কিন্তু দেখা যায় সেই পেন্টিংয়ে কেউ একজন প্রজাপতি এঁকে রেখেছে, যেটা দেখে সাংতে অনেক ভয় পেয়ে যায়। সে বলে এই প্রজাপতি আমার মাকে মেরে ফেলেছিল। আর তখন ইয়ং বুঝতে পারে তার মার কাছেও তো এরকমই একটা প্রজাপতি আলা জ্যাকেট রয়েছিল। তখন সে বুঝতে পারে তার মায় আসলে কিম এবং সাংতের মাকে মেরে ফেলেছে। এই জন্য সে অনেক কষ্ট পায় এবং মন খারাপ করে সেখান থেকে চলে আসে। এরপর দেখা যায় কিম এবং ডিরেক্টর দেখতে থাকে সেই প্রজাপতি কে এঁকেছিল। তখন তারা জানতে পারে হাসপাতালের হেড নার্স মিস পার্ক সেই প্রজাপতিটা এঁকেছিল এবং এখানে আসল সত্য বেরিয়ে আসে। আসলে এই মহিলাটিই ছিল ইয়ংয়ের মা এবং দেখা যায় ইয়ংয়ের মাই ইয়ংয়ের বাবাকে সেই রাতে মেরে ফেলেছিল, কেননা তিনি সব সত্যি কথা বলতে চেয়েছিলেন। এরপর কিম ইয়ংয়ের কাছে আসে এবং তাকে বোঝাতে থাকে এতে তার কোনো দোষ ছিল না এবং সে বলে মিস পার্কই তার মা। তখন ইয়ং অনেক ভয় পেয়ে যায় এবং তাকে বলে সে যেন সাংতের খেয়াল রাখে এবং তারা তাদের কাছ থেকে যেন দূরে চলে যায়, কেননা যে ইয়ংয়ের কাছে থাকবে তার মা তারই ক্ষতি করবে। তখন কিম তাকে বোঝায় যে এরকম কিচ্ছু হবে না। এদিকে দেখা যায় সাংতে ইয়ংয়ের মায়ের সঙ্গে দেখা করছিল, মানে মিস পার্কের সঙ্গে, আর সে তো জানতো না এটা ইয়ংয়ের মা, এজন্য সে তার সঙ্গে দেখা করে। আর এরপরে দেখা যায় কিম সাংতেকে খুঁজছিল, সে কোথাও সাংতেকে খুঁজে পায় না। তখনই কিমের কাছে মিসেস পার্ক কল করে এবং বলে তোমার ভাইকে দেখতে চাইলে ইয়ংয়ের বাড়িতে চলে এসো। এদিকে দেখা যায় ইয়ং এই কথা জানতে পেরে সে নিজেও তাদের বাড়িতে চলে যেতে থাকে। এরপর কিম সেই বাড়িতে পৌঁছে যায় এবং সে দেখতে পায় তার ভাই সেখানে অজ্ঞান হয়ে আছে। তখন মিসেস পার্ক বলতে থাকে তুমি তোমার ভাইকে বাঁচাতে চাইলে আমার মেয়ের কাছ থেকে দূরে চলে যাও। তখন কিম বলে তুমি এরকম কেন করছো? তখন সে বলে আমার মেয়ে আগে ভালো ছিল, কিন্তু তুমি আসার পর সে পাল্টে যেতে শুরু করেছে, আর সে হচ্ছে আমার একটা আর্ট, তুমি আমার আর্টকে পাল্টাতে পারো না। তখন কিম তাকে বলে সে তোমার কোনো আর্ট না, সে নিজের জীবন নিজের মতো করে চালাতে পারবে। তখন সেই মহিলা বলে তুমি যে এত ইয়ংকে ভালোবাসো, তুমি জানো তোমার মা ইয়ং এর জন্যই মারা গেছে? এই কথা শুনে তো কিম অবাক হয়ে যায়। তখন ফ্ল্যাশব্যাকে দেখানো হয় কিমের মা এই বাড়িতেই কাজ করতো এবং তিনি একদিন দেখতে পায় ইয়ং একটা পাখির সামনে বসেছিল, সেই পাখিটার ডানা ভেঙে গিয়েছিল। ইয়ং তখন বলে আমি কি এই পাখিটাকে মেরে ফেলবো? এই কথা শুনে কিমের মা অবাক হয়ে যায়, ছোট্ট একটা বাচ্চা কিভাবে একটা পাখিকে মারার কথা বলতে পারে। এই কথা তিনি ইয়ং এর মাকে বলে এবং বলে ইয়ং এর হয়তো কোনো সমস্যা হয়েছে, তাকে হাসপাতালে ভর্তি করা উচিত এবং তার মাথার চিকিৎসা করা উচিত। এই কথা শুনে ইয়ং এর মা রেগে যান এবং সেই দিন রাতের বেলায় তিনি তাকে মেরে ফেলেন। আর এর কারণ হচ্ছে তিনি সবসময় ইয়ংকে একটা আর্ট মনে করতো, যেটা তিনি বানিয়েছিলেন, আর তার আর্টকে নিয়ে কেউ উল্টাপাল্টা কথা বলার জন্য সে তাকে মেরে ফেলে, মানে পুরো একজন সাইকো মহিলা। এদিকে সেই মহিলা কিমের উপর আক্রমণ করে। কিম তাকে মারতেও পারছিল না, কেননা সে ইয়ং এর মা ছিল, কিন্তু সেই মহিলাটা কিমকে একটা ইনজেকশন পুশ করে দেয়। তখনই সেখানে ইয়ং চলে আসে। ইয়ং এর মা ইয়ংকেও মারার চেষ্টা করে, কিন্তু পিছন থেকে সাংতে এসে বই দিয়ে তার মাথায় মেরে তাকে অজ্ঞান করে দেয়। এরপরে দেখা যায় পুলিশরা এসে ইয়ং এর মাকে গ্রেফতার করে নিয়ে যায়। এরপর দেখা যায় এই সব কিছুতে ইয়ং অনেক কষ্ট পায়। সে মনে করে তার মার জন্যই কিম এবং সাংতের এরকম অবস্থা হয়েছে, তারা কতটা অসহায় অবস্থায় বেঁচেছিল। এই সব ভেবে সে কিমকে বলে তুমি আমার কাছ থেকে দূরে চলে যাও, আমি একাই থাকতে চাই। কিন্তু কিম তাকে বোঝানোর চেষ্টা করে সে একা থাকতে পারবে না, সেই কিমকে অনেক ভালোবাসে, কিন্তু ইয়ং তার কোনো কথাই শোনে না। এরপর দেখা যায় সাংতে এবং ইয়ং কথা বলছিল, সেখানে ইয়ং বলে আমি সবসময় চাইতাম কিম যেন ভালো থাকে এবং সে তোমার সঙ্গে অনেক ভালো থাকে, এবং আমার স্বপ্ন ছিল আমি যেন অনেক ভালো একজন আর্টিস্ট হতে পারি, যাতে আমার মাকে দেখাতে পারি আমিও কিছু করতে পেরেছি। এর পরের দিন ইয়ং কিমের সঙ্গে দেখা
করতে আসে। সেখানে কিম বলে আমি তোমাকে মানিয়ে নেব এবং আমরা দুজন আবারও একসঙ্গে থাকবো, কিন্তু ইয়ং তার কথা না শুনে সেখান থেকে আসতে থাকে। তখন কিম পেছন থেকে তাকে চিল্লিয়ে চিল্লিয়ে বলতে থাকে সে তাকে ভালোবাসে, যেমনটা এর আগে আমরা দেখেছিলাম ইয়ং তাকে বলেছিল। আর ইয়ং সেরকম প্রতিশোধ নেওয়ার জন্য কিমের কথায় পাত্তা নিয়ে দিয়ে সেখান থেকে চলে আসতে থাকে। কিম তার কিছু করতে করতে ইয়ংদের বাড়িতে চলে আসে এবং সেখানে তারা দুজন একে অপরকে কিস করে, আর এর মধ্য দিয়ে তাদের দুজনের সম্পর্ক আবারও ঠিক হয়ে যায়। এদিকে দেখা যায় সাংতে সেই প্রজাপতিটা মুছে দিয়ে নিজে প্রজাপতি আঁকতে শুরু করে, কেননা তার মন থেকে এখন প্রজাপতির ভয়টা চলে গেছে। এরপর ইয়ং ঠিক করে তার লেখা বইটা তারা প্রকাশ করবে, যেখানে ডিজাইন করেছিল সাংতে। এরপর সেটা তারা পাবলিশ করে দেয়। সাংতে তার ছবিটা সেই বইয়ের ওপর দেখে অনেক খুশি হয় এবং সে তার মাকে সেটা দেখায়। সে আজকে কিছু করতে পেরেছে, সে আজকে অনেক খুশি হয়। এরপর দেখা যায় তারা সবাই মিলে হাসপাতালে এসেছিল সেই বইটা পড়ে শোনানোর জন্য। এই বইটা ইয়ং লিখেছিল এই হাসপাতালের লোকজনকে নিয়েই। সেখানে বই পড়া নিয়ে সাংতে এবং ইয়ং এর মধ্যে ঝগড়া লেগে যায়, আর এই সব দেখে সেখানে থাকা সকলেই হাসতে শুরু করে দেয়। এরপর আমাদের শেষবারের মতো লি এবং নামজুরির লাভ স্টোরি দেখানো হয়। লি ঠিক করে সে এখানেই থাকবে এবং তার অফিসটা এখানে নিয়ে আসবে, মানে সে এখন পুরোপুরি নামজুরিকে ভালোবেসে ফেলেছে। এরপর দেখতে পাই ডিরেক্টর সাংতেকে সেই গাড়িটা গিফট করে, কেননা সে তার ভয় কাটিয়ে সেই প্রজাপতি আঁকতে পেরেছিল, আর এটা দেখে সাংতে অনেক খুশি হয়ে যায়। এরপর তারা তিনজনে মিলে ঘুরতে বের হয়। সেখানে তারা অনেক মজা করে, তাদের মন যা চায় তারা তাই করে। এভাবেই তাদের সময় অনেক ভালোভাবে পার হতে থাকে। এভাবেই কিছুদিন পার হয়। একদিন সাংতে কিমকে বলে আমি এখন বাড়ি ফিরে যেতে চাই, কেননা একজন রাইটার আমাকে তার বইয়ের ডিজাইন করতে বলেছে, আর আমিও চাই আমি এই বিষয়টা নিয়েই সামনে এগিয়ে যাই, আর তোমরা দুজন এখানে মজা করো। আর কিমও তখন অনেক খুশি হয়, কেননা তার ভাই এখন নিজের খেয়াল নিজেই রাখতে পারছিল। এরপর দেখা যায় সাংতে সেখান থেকে চলে যায়, আর কিম এবং ইয়ং সেখানে ঘুরতে থাকে। এভাবেই তাদের জীবনটা সুন্দর হয়ে ওঠে। তাদের পেছনে থাকা সেই মৃত্যুর ছায়াটাও তাদেরকে ছেড়ে চলে যায়। এভাবেই সুন্দর একটা হ্যাপি এন্ডিং এর মাধ্যমে এই ড্রামাটা শেষ হয়ে যায়। তো যদি তোমাদের এই ড্রামাটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিতে পারো, এবং এরকম নতুন নতুন ড্রামার দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, তাহলে যে কোনো ভিডিও আসার সঙ্গে সঙ্গে তুমি তার নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে। তো আজকে